চিকিৎসা নিয়ে থাইল্যান্ড থেকে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পরোয়ানা না থাকায় গ্রেফতার করা হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর নিয়ে হতাশার মধ্যেই সাভারে চামড়া সংগ্রহের ৯০% লক্ষ্যমাত্রা পূরণ। ঈদের ৩ দিন পরেও বর্জ্যের দুর্গন্ধে নাকাল চট্টলাবাসী। অনির্বাচিত সরকার দেশের জন্য মঙ্গলজনক হতে পারে না বলছেন বিএনপি নেতারা। ক্ষমতা নয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনীতি করার দাবি। এবং ট্রাম্পের সঙ্গে সম্পর্কের তিক্ততায় নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা মাস্কের। দেখে নেয়ার হুমকি মার্কিন প্রেসিডেন্টের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার হঠাৎ বিদেশ যাত্রা এবং দায়েরকৃত হত্যা মামলাকে কেন্দ্র করে পালিয়ে যাওয়ার যে গুঞ্জন উঠেছিল তার অবসান ঘটালেন আব্দুল হামিদ। রাত ১:৩০টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে প্রায় ১ ঘণ্টা পর বিমানবন্দর ত্যাগ করেন আব্দুল হামিদ। গত ৮ মে রাতে থাই এয়ারওয়েজের TZ ৩৪০ নম্বর ফ্লাইটে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। ৪ দিনের সরকারি সফরে আজ যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। রাজা চার্লসের হাত থেকে নেবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার এই সফরে প্রবাসীদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নেতারা। দর নিয়ে হতাশার মধ্যেই সাভারের চামড়া শিল্পনগরীতে সংগ্রহের ৯০% লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। নির্ধারিত ৫ লাখের বিপরীতে আজ সকাল পর্যন্ত ৪.৫ লাখ পিস সংগ্রহ করা গেছে। এদিকে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি না হওয়ায় গেল ২ দিন ধরে ব্যবসায়িক ক্ষতির কথা বলে আসছেন মৌসুমি ব্যবসায়ীরা। আমরা চেষ্টা করেছিলাম চামড়ার সংগ্রহটা যেন এবার ভালোভাবে হয়, যেন মূল্যটা যতদূর সম্ভব আমরা নির্ধারিত যেটা করেছি সেই অনুযায়ী পান। কিছু জায়গায় আমরা লবণ তো জানেন আপনারা যে ৩০,০০০ মেট্রিক টন লবণ দিয়েছিলাম। সাভারের চামড়া শিল্পনগরীতে আছেন সহকর্মী মনিরুল ইসলাম, যুক্ত হব তার সঙ্গে। মনি, চামড়া সংগ্রহের পরিস্থিতি জানতে সাভারে আছেন শিল্প উপদেষ্টা। তো চামড়া বাজারের ধস সহ সার্বিক বিষয় উপদেষ্টা কি বলছেন আমাদেরকে জানাবেন। হ্যাঁ জেরিন, আমরা এই মুহূর্তে আছি সাভারের চামড়া শিল্পনগরী এলাকায়। তো এখানে কিন্তু কিছুক্ষণ আগেই শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি কিন্তু বিশেষ করে শিল্প সচিব এবং বিসিকা মহাপরিচালক তাদের সাথে করে যারা চামড়া শিল্পের সাথে অংশীজন তাদেরকে নিয়ে কিন্তু তিনি এই সাভারের যেই চামড়া শিল্পনগরী সেটি ভিজিট করতে এসেছেন। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে সিইটিপির কার্যালয় এখানে যে আপনি জানেন যে জার্মানির যে এলডিজি সনদ যেটির কারণে বাংলাদেশের চামড়া শিল্প ঘুরে দাঁড়াতে পারছে না, সেটি নিয়ে কিন্তু প্রধান শিল্প উপদেষ্টা কথা বলেছেন এবং এই সংকট কাটাতে বিশেষ করে এই সনদ পেতে যা যা করা লাগবে সেটি কিন্তু তারা করতে চাইছে। এবং আমি শিল্প উপদেষ্টার সাথে কথা বলেছি, তাকে প্রশ্ন করেছিলাম যে বিশেষ করে যে চামড়া নষ্ট হওয়ার যে প্রবণতা, বিশেষ করে চট্টগ্রাম রাঙ্গুনিয়া এবং পোস্তা এলাকায় বেশ কিছু চামড়া নষ্ট হয়েছে, সেই বিষয়ে আসলে সঠিক সময় লবণ না দেওয়ার লবণ না দেওয়ার জন্যই কিন্তু আসলে এই চামড়াগুলো নষ্ট হয়েছে এবং এর পরিমাণ কিন্তু আর্থিক মানদণ্ডে অনেক। তো সেই বিষয়টি তিনি আমাদেরকে ক্লিয়ার করেছেন এবং তিনি স্বীকার করেছেন যে
সব মাদ্রাসা এতিমখানায় দেওয়া হয় না, কিছু কিছু মাদ্রাসা এতিমখানার জন্য বিশেষ করে চামড়ার যে মালিক সংগঠন আছে তারা কিন্তু কথা বলেছে, তারা বলেছে যে এবার কার্যত কোরবানি কম হয়েছে, সেজন্য তাদের যে লক্ষ্যমাত্রা হয়তো টেনে টুনে পূরণ হবে, কিন্তু গত বছরের মতো যেই চামড়ার যে আধিপত্য, যেই সংগ্রহের যে প্রবণতা, সেটি কিন্তু আসলে এবার হচ্ছে না। এবং এই সংকট কাটাতে হলে কি কি করণীয় দরকার তারা কিন্তু শিল্প উপদেষ্টার সাথে এবং অংশীজনদের সাথে তারা বিস্তারিত বলেছেন। আরেকটি সংকট রয়েছে যে কাঁচা চামড়া, ব্লু ওয়েটিং যে চামড়াটা, সেই কাঁচা চামড়া রপ্তানি সিদ্ধান্ত নিতে সরকার, যার কারণে দেশীয় যে চামড়া শিল্পের সাথে জড়িত ট্যানারি মালিক রয়েছেন তারা কিন্তু শিল্প উপদেষ্টাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং শিল্প উপদেষ্টাও আশ্বাস দিয়েছেন যে আসলে চামড়া শিল্পের উত্থানে যা যা করার দরকার সরকার সেই উদ্যোগ নেবে। যেদিন আমার কাছে এই ছিল সাভারের চামড়া শিল্প নগরী এলাকা থেকে সবশেষ পরিস্থিতি। মুনির, আপনাকে ধন্যবাদ। ঈদের 3 দিন পরও চট্টগ্রামের বিবির হাট পশুর বাজারের পাশে পচা চামড়া ও বর্জ্যের দুর্গন্ধে নাকাল এলাকাবাসী। এক পাশে সংরক্ষিত চামড়া, অন্য পাশে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীর ব্যস্ত বর্জ্য অপসারণে। সিটি কর্পোরেশন জানিয়েছে অতিরিক্ত চামড়ার চাপেই পরিচ্ছন্নতা কার্যক্রম পুরোপুরি শেষ করতে সময় লাগছে। বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজউদ্দিন। রিয়াজ, বর্জ্য অপসারণের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের টাইম ফ্রেম কি ছিল? এক্ষেত্রে নগরবাসী কি বলছেন আমাদেরকে জানাবেন। যে বিবির হাট পশুর বাজার সেখানে রয়েছে, আজকে দিনেও আসলে যে বর্জ্য এবং দুর্গন্ধের কারণে আসলে এলাকা নাকাল অবস্থা বলা যায় এবং এলাকাবাসী বলছেন আসলে 3 দিন ধরে বাজারের মধ্যে একটা পশুর হাটের বাজারের মধ্যে কোনো ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় না এবং অনেক চামড়া আসলে পচে গেছে। এবং এই অস্থায়ী পশুর হাটে আবার আপনার যে চামড়া সংরক্ষণের জন্য গাউসিয়া কমিটি চামড়া সংরক্ষণ করছেন এবং এখানে যারা গরু ব্যবসায়ীরা আছেন বা পশু ব্যবসায়ীরা আছেন তারাও বলছেন তাদের পশুগুলো আসলে তারা রাখতে পারছেন না, কারণ এই যে চামড়া এবং আবর্জনা বর্জ্যগুলোর দুর্গন্ধের কারণে আসলে তারা একদম ঠিকই থাকতে পারছেন না এবং তারা বিভিন্ন স্বাস্থ্যহানির সম্মুখীন হচ্ছে এমনটাও বলছেন। আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলছিলেন 8 ঘন্টার মধ্যে আসলে বর্জ্য অপসারণ করা হবে চট্টগ্রাম শহরে, কিন্তু এখনো পর্যন্ত 3য় দিন হওয়ার পরও কিন্তু বর্জ্য থেকে গেছে অনেক চামড়া আসলে এখানে পচে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা আসার পর থেকে আসলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বা পরিচ্ছন্নতা কর্মীরা এখানে এসেছেন এবং তাদের কার্যক্রম শুরু করেছেন। তারা এই যে বর্জ্যগুলো সেগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কর্মী আসছেন কিছুক্ষণের মধ্যে এবং তারা বলছেন বিকেল নাগাদ আসলে এই যে বর্জ্য সেটা অপসারণ করে ব্লিচিং পাউডার দিয়ে আসলে দুর্গন্ধ মুক্ত করা হবে এই যে বিবির হাট বাজার সেই বাজার। এবং এলাকাবাসী আসলে যে দুর্গন্ধের কথা বারবার বলছেন সেটা কারণে আসলে অনেকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে এমনটাও বলছেন। জেরে ছিল আমার কাছে সর্বোচ্চ শেষ চট্টগ্রামের যে বিবির হাট বাজার সেখান থেকে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। ঈদের 3য় দিনেও বাড়ি ফিরতে রেলওয়ে স্টেশনে সকাল থেকে উপচে পড়া ভিড়। অন্যদিকে যাত্রাবাড়ি, সায়দাবাদ সহ বিভিন্ন টার্মিনালেও রয়েছে যাত্রীদের চাপ। অতিরিক্ত ভাড়া আদায় সহ নানান ভোগান্তির কথা জানান যাত্রীরা। এদিকে জীবিকার তাগিদে অনেকেই ঢাকায় ফিরছেন। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঈদের 3য় দিনেও রাজধানী ছাড়ছেন বহু মানুষ। তাদের মধ্যে অনেকেই বেছে নিয়েছেন রেলপথকে।
সোমবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড়। স্ট্যান্ডিং টিকিটের জন্য কাউন্টারগুলোতে ছিল লম্বা লাইন। তবে টিকিট নিয়ে যাত্রীদের রয়েছে নানা অভিযোগ। এক ঘন্টা ধরে বসে আছি কিন্তু এখনো ট্রেন আসতেছে না। সিট পাই নাই, মনে করেন আনসিটে না বইয়ে রয়েছি। কর্ণফুলী প্রশাসন তারা ডাবল টিকিট নিতে বাধ্য করতেছে, কারণ তারা সিঙ্গেল টিকিট দিচ্ছে না। দুইটা টিকিট কিনলে একটা সিট পাইবেন, আমি একজন সিঙ্গেল। আমি দুইটা টিকিট কাউন্টারে দুইটা সিটের টিকিট চাচ্ছি। আমার অসুস্থ মানুষ, ওরা বলছে 4টা টিকিট কাটলে 2টা সিট দিতে হবে। এদিকে ঈদের আগে টিকিট কিংবা ছুটি না পাওয়ায় অনেকে বাড়ি ফিরছেন ঈদের পরে। রাজধানীর অধিকাংশ বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রী চাপ। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অধিকাংশ যাত্রীরা। 20 টাকার বাদে 300 টাকা চাচ্ছে। ঢাকা থেকে কুমিল্লা লাইনে যাচ্ছি, তো এটা নরমাল ভাড়া হচ্ছে 50 টাকা, আজকে 200 টাকা নিচ্ছে। কেমনে হইবা? আমরা গরিব মানুষ, 150 100 টাকার ভাড়া। 100 টাকা 200 টাকা যদি চায় 60 টাকা ভাড়া, তো 2 গুণ থেকে বেশি যাচ্ছে। এছাড়া জীবিকার তাগিদে অনেকেই ঈদের তৃতীয় দিনে ঢাকায় ফিরছেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ মানেই আনন্দ, যা পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই প্রধান লক্ষ্য থাকে সবার। যদিও পেশাগত কারণে সব ক্ষেত্রে এমনটা হয় না। যেমন চিকিৎসক, নার্স, গণমাধ্যম কর্মী, পুলিশের মতো চাকরিজীবীদের একটি বড় অংশের ঈদ কাটে কর্মস্থলে। আত্মীয় পরিজনের সান্নিধ্য না পেলেও কাজের মধ্যেই আনন্দ খোঁজেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। আগারগাঁওয়ের শিশু হাসপাতাল। রোগীর ভিড় দেখে বোঝার উপায় নেই ঈদের ছুটি চলছে। ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর সহ বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালের বহির্বিভাগে ভিড় করছেন রোগীরা। ভর্তি রোগীর সংখ্যাও কম নয়। ঈদ ছুটির মধ্যে সেবা পেয়ে খুশি রোগীর স্বজনরা। নাসিরা আসে, দেখাশোনা করে আইয়া তো সেবা দিতেই হইব, না দিলে রোগীরা সেবা পাইব কোথায়? রোগীদের মুখে হাসি ফোটাতে প্রাণান্তকর চেষ্টা সেবিকাদের। সেবার মাধ্যমেই নিজেদের ঈদ আনন্দ খোঁজেন তারা। উৎসবের দিন হলেও খারাপ লাগে না, কারণ সবাইকেই তো ম্যানেজ করে চলতে হবে। রোগীদের সেবা দিতে পারতেছি, এটাই আমার আনন্দ, এটাই আমার ঈদ। জীবন বাঁচাতে সম্মুখ সারির যোদ্ধা চিকিৎসকরা। ঈদের সময়ে তাদেরও থাকতে হয় পরিবারের বাইরে। দেশে যে কোনো দুর্যোগ মুহূর্তের সময় আমরা সবসময় ডাক্তাররা আগে এগিয়ে থাকি। আমার সহকর্মী সে আমার এই একটু ডিউটির কারণে যদি সেই ঈদটা তার পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করতে পারে, এটা আসলে আমাদের কাছে আনন্দের একটা বিষয়। চিকিৎসক সেবিকা ছাড়াও হাসপাতালের অন্য শ্রমজীবীরাও নিরলস কাজ করেন রোগীর সেবায়। আমরা সৈনিক হিসাবে যেটা দায়িত্ব পালন করেছি দেশের জন্য, এটাই আমাদের আনন্দিত। ঈদে তো আসলে আনন্দ বলতে রোগী সেবা করাই তো আসলে বড় আনন্দ। এদিকে ফাঁকা ঢাকায় মানুষকে নিরাপদে বাড়ি পৌঁছাতে ট্রাফিক পুলিশের ক্লান্তিহীন কাজ। অনেকটা বাধ্য হয়ে এ কাজেই ঈদের আনন্দ খুঁজতে হয় তাদের। ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই দুটো বিশেষ জাতীয় উৎসব। এই উৎসবে আমাদের অন্যান্য সকল সরকারি প্রতিষ্ঠানে কর্মরত যত কর্মচারীরা ছুটি পায়, কিন্তু আমাদের পুলিশের ছুটির সংখ্যাটা খুবই কম। কেননা আমরা যদি ছুটি চলে যাই তাহলে আমাদের এত যাত্রী সেবা দিব কিভাবে? তো এটা তো আমরা একটা আনন্দ খুঁজে পাই। ঈদ ঘিরে সব আবেগকে পেছনে রেখে গণমাধ্যম কর্মীদের ভাবতে হয় ভিন্নভাবে। যখন অফিস আদালত বন্ধ, তখনও কর্মব্যস্ত সম্প্রচার মাধ্যমের অফিস। ঈদে নানা প্রান্তের খবর সংগ্রহ আর প্রচার করতে গিয়ে যেন ভুলেই যান পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের কথা। আমরা গণমাধ্যমে যারা কাজ করি তাদের পরিবারের চাইতে বেশি সময় দিতে হয় প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানে সবার সঙ্গে ঈদ করছি, এটাই আসলে আনন্দ। আমরা কাজের মাধ্যমেই আনন্দ পাই। দিন শেষে সব ধরনের খবরগুলো মানুষের কাছে পৌঁছে দেই, এটাই আমাদের আনন্দ। আমরা যদি খবর না পৌঁছাই, মানুষ খবর জানবে কিভাবে? যদিও ঈদের সময়টাতে সহকর্মীদের সঙ্গেই আনন্দ ভাগাভাগি করেন গণমাধ্যমে কর্মরতরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি রাজনীতি করছে বলে দাবি করেছেন দলের নেতারা। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তারা বলেন, নির্বাচনমুখী দল বলেই ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন চায় বিএনপি। অনির্বাচিত সরকার দেশের জন্য মঙ্গলজনক নয় বলেও মন্তব্য করেন তারা। বিএনপির রাজনীতি নিয়ে তনজিদ ভুঁইয়ার 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় কেসে। 2006 সালে ক্ষমতা ছাড়ার পর থেকেই রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। প্রায় 1.5 যুগের আন্দোলনে সরকার পতন অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কোনোটিতেই সফল হয়নি দলটি।
আওয়ামী লীগ শাসনামলে প্রায় ১.৫ যুগ রাজপথে থাকলেও দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল দাবি করলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার রাজনীতি করেনি। আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, আমরা ক্ষমতাকে কখনোই ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার সুযোগ মনে করি না। আমরা মনে করি একটি রেসপন্সিবিলিটি। জনগণ যখন আপনাকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে, তখন আপনি দিন রাত এক করে দিয়ে জনগণের যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের জন্য চেষ্টা করতে হবে। বিএনপিকে নির্বাচনমুখী দল দাবি করে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বললেন, এজন্যই জনগণের কাছে দলের জনপ্রিয়তা অনেক বেশি। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কর্তৃত্ববাদিতার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে গণ ঐক্য তৈরি করি। জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার যে নীতি, সেটাতে বিশ্বাস করি। যেমনভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি কখনোই পিছপা হবে না বলে জানালেন স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। বিএনপি অত্যন্ত ঐক্যবদ্ধ রয়েছে বেগম জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে। বিএনপির নেতৃবৃন্দ অপেক্ষা করে আছে একটি নির্বাচনের জন্য এবং তারা বিশ্বাস করে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হলে জনগণ বিএনপিকে আবার রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব পালনের সুযোগ দেবে। ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবার সহযোগিতাও চেয়েছেন তিনি। বিএনপি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, এখনও সেই সংগ্রাম করে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন প্রয়োজন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ট্রাম্প মাস্ক মধুর সম্পর্কে আচমকা জের ধরেছে। তিক্ততা এতটাই বেড়েছে যে ইলন মাস্ককে রীতিমতো দেখে নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে হঠাৎ শত্রুতে পরিণত হওয়া ট্রাম্পের ঘনিষ্ঠজন খ্যাত মাস্ক ঘোষণা দিয়েছেন নতুন রাজনৈতিক দল গঠনের। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ী হবার পেছনে মাস্কের ছিল বড় ভূমিকা। ট্রাম্পের নির্বাচনী তহবিলে $27 কোটি অনুদান দেন তিনি। নির্বাচনে জয়ী হয়ে মাস্কের জন্য ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটি নতুন দপ্তর তৈরি করে ট্রাম্প, যার কাজ ছিল প্রশাসনের অপ্রয়োজনীয় ব্যয় কাটছাটের মাধ্যমে অর্থ সাশ্রয় করা। গেল মাসে কর ও ব্যয় সংক্রান্ত একটি বিল অনুমোদনের পর ট্রাম্প একে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট আখ্যা দেন। মূলত এখান থেকেই শুরু হয় ট্রাম্প মাস্ক মতবিরোধ। বিলটিকে জঘন্য উল্লেখ করে সরকারি পদে ইস্তফা দেন মাস্ক। ক্ষোভ ঝাড়তে গিয়ে তিনি বলেন, তার সাহায্য ছাড়া কিছুতেই প্রেসিডেন্ট নির্বাচনে জিততে পারতেন না ট্রাম্প। কদিন যেতে না যেতেই দ্য আমেরিকা পার্টি নামে রাজনৈতিক দল গঠনের ইচ্ছাও জানান মাস্ক। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভোট আয়োজন করেন তিনি। এতে নতুন দল গঠনের পক্ষে 80% মানুষ রায় দেন বলে দাবি করেন মার্কিন ধনকুবের। ইলন মাস্কের এসব কর্মকাণ্ডে ট্রাম্পও বেজায় চটেছেন। এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি মাস্কের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। বলেন, মাস্কের সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা বা সম্পর্ক মেরামতের কোনো আগ্রহী নেই তার। ট্রাম্প হুমকি দিয়ে বলেন, মাস্ক যদি ডেমোক্র্যাট প্রার্থীদের জন্য অর্থায়ন করেন তবে তাকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। এখানেই শেষ নয়, আর্থিক অবরোধের পাশাপাশি সরকার থেকে যে ভর্তুকি পায় মাস্কের কোম্পানি টেসলা, তাও বন্ধের হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খুলনার রূপসা সেতু এলাকায় ট্রাক ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও 4 জন আহত হয়েছে। পুলিশ জানায়, যাত্রীরা ইজি বাইকে করে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে সেতুর পশ্চিম প্রান্তে দারোগার ভিটা নামক স্থানে বাহনটি দুর্ঘটনার কবলে পড়ে। নিহতরা হল ইজি বাইক চালক রফিকুল ইসলাম এবং তানজিম নামের 12 বছর বয়সী এক যাত্রী। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে বাড়ানো হয়েছে নজরদারি ও সুরক্ষা ব্যবস্থা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর মেডিকেল টিম থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে আসা যাত্রীদের তাপমাত্রা নির্ণয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দরে টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টসমূহ সবার জন্য মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। আবারও দেশের বাইরে খবর। ইসরায়েলি বিমান হামলায় গাজায়
আরও শতাধিক ফিলিস্তিনি নিহত এবং ৩ শতাধিক আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দিনভর চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তথ্য অনুযায়ী এতে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪,৮৮০ জনে। সেই সঙ্গে আহতদের সংখ্যা উন্নীত হয়েছে ১,২৬,২২৭ জনে। এদিকে যুদ্ধ বিধ্বস্ত উপত্যকাটির বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণবাহী জাহাজকে আটকে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী। জাহাজের ১২ জন ক্রুর সবাইকে গ্রেফতার করার কথা জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চিকিৎসা নিয়ে থাইল্যান্ড থেকে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পরোয়ানা না থাকায় গ্রেফতার করা হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নর নিয়ে হতাশার মধ্যেই সাভারের চামড়া সংগ্রহের ৯০% লক্ষ্যমাত্রা পূরণ। ঈদের ৩ দিন পরেও বর্জ্যের দুর্গন্ধে নাকাল চট্টলাবাসী। অনির্বাচিত সরকার দেশের জন্য মঙ্গলজনক হতে পারে না বলছেন বিএনপি নেতারা। ক্ষমতা নয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনীতি করার দাবি। এবং ট্রাম্পের সঙ্গে সম্পর্কের তিক্ততায় নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা মাস্কের, দেখে নেয়ার হুমকি মার্কিন প্রেসিডেন্টের। দর্শক, এই ছিল মোহনার সংবাদের পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।